শুরুতেই দেখো এই অধ্যায়ে তিনটা আচ্ছা দেখো শুরু করি। এই অধ্যায়ে তিনটা অ্যানিমাল নিয়ে আমরা আলোচনা করেছি। দেখো এখানে হাইড্রা, তারপরে ঘাসফড়িং এবং রুই মাছ। তো হাইড্রা কি, হাইড্রা সম্পর্কে জানবো। এটা হচ্ছে নিডারিয়া পর্বের প্রাণী। ঘাসফড়িং আর্থ্রোপোডা পর্বের প্রাণী এবং রুই মাছ এটা হচ্ছে মাছকে প্রতিনিধিত্ব করে, এটা কর্ডাটা পর্বের প্রাণী। ঠিক আছে, ওকে। তো আমরা প্রতীক প্রাণী হাইড্রা দিয়ে শুরু করছি। দেখো তোমাদের সুবিধার্থে ইম্পর্টেন্ট লাইনগুলো এখানে আগেই দাগানো আছে। ওকে, ইম্পর্টেন্ট লাইনগুলো এখানে দাগা আছে। দেখো হাইড্রা হচ্ছে নিডারিয়া পর্বভুক্ত সরল গঠনের একটা প্রাণী। নিডারিয়া পর্বের যে ম্যাক্সিমাম বৈশিষ্ট্যগুলো আছে সেই ম্যাক্সিমাম বৈশিষ্ট্যগুলোই হাইড্রার মধ্যে পাওয়া যায়। ওকে, হাইড্রা হচ্ছে ডিপ্লোব্লাস্টিক। ডিপ্লোব্লাস্টিক বলতে এদের ভ্রূণে দুইটা লেয়ার থাকে, অ্যাক্টোডাম আর অ্যান্ড্রোডাম, দুইটা স্তরের মাঝখানে মেসোগ্লিয়া থাকে। ওকে, এটা খুব ইম্পর্টেন্ট যে সুইজারল্যান্ডের প্রাকৃতিক বিজ্ঞানী আব্রাহাম ট্রেমলে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা প্রকাশের মাধ্যমে এটার উৎপত্তি করান আর কি। তো আব্রাহাম ট্রেমলে হাইড্রা, যে আমরা একটু পরে একটা ভিডিও দেখব, হাইড্রা কাটলে এটা স্বাভাবিকভাবে মরে না, এর পুনরুৎপত্তি ক্ষমতা আবিষ্কার করে কে? হাইড্রার আব্রাহাম ট্রেমলে। এখানে একটা প্রশ্ন আছে যে হাইড্রার আবিষ্কারক কে? হাইড্রার আবিষ্কারক হচ্ছে, দেখো হাইড্রার আবিষ্কারক আব্রাহাম ট্রেমলেকে হাইড্রার আবিষ্কারক বলা হয়। তো হাইড্রা এই নামকরণটা করে কে? বিজ্ঞানী ক্যারোলাস লিনিয়াস এই হাইড্রা নামকরণ করেন। এখানে একটা দানব বলছে, দানবের সাথে মিল রেখে গ্রিক রূপকথায় এই হাইড্রা নামকরণ করা হয়। এটা একদম সহজ, এগুলো একটু দেখে নেবা এখান থেকে। এরপরে দেখো বাংলাদেশে বিভিন্ন প্রজাতি, ঠিক আছে, বাংলাদেশে হাইড্রার বিভিন্ন প্রজাতি। বাংলাদেশে দেখো বর্তমান পৃথিবীতে হাইড্রা এর 40টা মতো প্রজাতি আছে। বর্তমানে পৃথিবীতে হাইড্রা এর 40টা মতো প্রজাতি আছে। আচ্ছা একটু থামো। ওয়ালাইকুম আসসালাম। ওকে ঠিক আছে। দেখো বাংলাদেশে হাইড্রার প্রজাতি আছে, বাংলাদেশে হাইড্রার প্রজাতি 3 প্রজাতি পাওয়া যায়। আর বর্তমান পৃথিবীতে হাইড্রার প্রজাতি সংখ্যা 40টির মতো। কিন্তু বাংলাদেশে আছে কতটা? এই বাংলাদেশে যে 3 প্রজাতি আছে এটা পরীক্ষায় বারবার আসে। ওকে, 1 নম্বরে দেখো বর্ণহীন বা হলুদ বাদামি হাইড্রা, এটাকে বলা হয় হাইড্রা ভুলগারিস। সবুজ বর্ণের হাইড্রা ভিরিডিসিমা, বা এটা আরেকভাবে বলা যায় ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা। বাদামি বর্ণের হাইড্রা ওলিগ্যাকটিস বা হাইড্রা ফুস্কা। দেখো এখানে হাইড্রা অলিগ্যাকটিস বা হাইড্রা ফুস্কা। তো তোমাদের যদি বলা যায় যে বাদামি বর্ণের এই যে হাইড্রা ফুস্কা হচ্ছে একটু বাদামি কালার, বা ওলি হচ্ছে ফুস্কা খেতে পছন্দ করে, ফুস্কাগুলো বাদামি কালার, এটার নাম 3টা লাগবে। বাদামি বর্ণের ফুস্কা হাইড্রা ওলিগ্যাকটিস বা হাইড্রা ফুস্কা। সবুজ বর্ণের হাইড্রা ভিরিডিসিমা বা ক্লোরোহাইড্রা। এই ক্লোরো মানেই হচ্ছে সবুজ, ভীষণ মানে দেখা, ভিরিডিসিমা এখান থেকে আসছে। আর হাইড্রা বুলগারিস এটাই সবচেয়ে বেশি পাওয়া যায়। হাইড্রা বুলগারিস হলুদ বাদামি হাইড্রা বা বর্ণহীন হাইড্রা। এরপরে বলছে যে হাইড্রার স্বভাব, হাইড্রা একটি মুক্তজীবী প্রাণী। দেখো মিঠা পানিতে, বিশেষ করে খাল বিল পুকুর, তোমাদের বাড়ির পাশে যে পুকুর বা খাল বিল আছে সেখানেও হাইড্রা পাওয়া যায়, পানিতেই হাইড্রা থাকে। ওকে, নরমালি এরা নিম্নমুখী হয়ে ঝুলে থাকে। ওকে, তো এটা পরিষ্কার পানি পছন্দ করে, উষ্ণ ঘোলা চলমান পানিতে এদের খুব কম পাওয়া যায়। ক্ষুধার্ত অবস্থায়, এখানে আমরা চিত্রে দেখলাম যে আমরা জানি ক্ষুধার্ত অবস্থায় এরা উল্টামুখী হয়ে থাকে, দরকার নাই। এখানে দেখো এরা মাংসাশী এরা সবজি টবজি খাবে না, এরা মাংস খায় মানে তোমার মাংস না, এরা অন্য পতঙ্গকে এরা গিলে খাবে, যেটা আমরা দেখবো একটু পরে। তারপরে হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড, এটা সবাই জানে। হাইড্রার পুনরুৎপত্তি ক্ষমতা প্রচন্ড, হাইড্রা তার হারানো অংশ এটা খুব সহজেই রিকভারি করতে পারে। ওকে, আচ্ছা। এরপরে দেখো এখানে হাইড্রা বুলগারিসের ছবি দিয়ে রাখছে, হাইড্রা ভিরিডিসিমা, হাইড্রা অলিগ্যাকটিস, এই ছবিগুলো এখানে দেওয়া আছে। ওকে, এরপরে দেখো
তাত্ত্বিক অবস্থান, এই তাত্ত্বিক অবস্থানগুলো একবার পড়বা, যে কিংডম অ্যানিমালিয়া, ফাইলাম নিডারিয়া, ওকে, এই স্পেসিস হাইড্রা ভুলগারিস, এগুলো একবার একটু পড়বা। এরপরে আছে দেখো হাইড্রার বাহ্যিক বৈশিষ্ট্য, বাইরে থেকে দেখতে কেমন। এখানে হাইড্রা অরীয় প্রতিসম, প্রথম অধ্যায়ে আমরা পড়েছি হাইড্রার দৈর্ঘ্য কত, 10 থেকে 30 মিলিমিটার লম্বা, এটা সেন্টিমিটারে আসে, 1 থেকে 3 সেন্টিমিটার লম্বা, চওড়া হচ্ছে 1 মিলিমিটার চওড়া, ওকে। তো এখানে বর্ণতা আমরা অলরেডি আগে পড়ে আসলাম। এরপরে দেখো হাইড্রার বাহ্যিক গঠন, বাহ্যিক গঠনে হাইড্রার 3টা অংশ আছে, নিচের কোনটি হাইড্রার বাহ্যিক গঠন নয়, এমনও প্রশ্ন আসতে পারে। তো বাহ্যিক গঠনে 3টা অংশ আছে, একটা হচ্ছে দেখো হাইপোস্টোম, 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 স্টোমা মানে মুখ, এদের শুরুর দিকে কি থাকে, মুখ থাকে, ওকে, এদের হাইপোস্টোম, ওকে। দেখো যে এদের চূড়ায় বৃত্তাকার মুখছিদ্র আছে, মুখছিদ্র পথে খাদ্য গৃহীত হয় এবং এই দিক দিয়ে অপাচ্য অংশগুলো বের করে দেয়, ওকে। তারপরে দেখো দেহকাণ্ড বা ট্রাঙ্ক, অর্থাৎ মুখছিদ্রের পর এখান থেকে শুরু করে এই পর্যন্ত পদচাকতির আগ পর্যন্ত, এটাই হচ্ছে দেহকাণ্ড বা ট্রাঙ্ক। দেহকাণ্ডের ভিতরে কি কি অংশ পাওয়া যায়, একটু থামো। আচ্ছা, দেহকাণ্ডের ভিতরে কি কি অংশ পাওয়া যায় এগুলো একটু লাগবে। প্রথমে দেখো কোর্সিকা, তারপরে মুকুল, এরপরে জননাঙ্গ, ওকে। তাহলে এই দেহকাণ্ড দেখো এই কোর্সিকা হাইপোস্টোমের অংশ নয়, কোর্সিকা হাইপোস্টোমের অংশ নয়, কোর্সিকা দেহকাণ্ডের অংশ, কোর্সিকা দেহকাণ্ডের অংশ। তাহলে কোর্সিকা কতটি থাকতে পারে, হাইপোস্টোমের গোড়ায় 6 থেকে 10টি সরু সংকোচন প্রসারণশীল কোর্সিকা থাকে এবং কোর্সিকার মধ্যে নেমাটোসিস্ট ব্যাটারি থাকে, ঠিক আছে। নেমাটোসিস্ট ব্যাটারি বলতে কি বোঝায়, আমরা একটু আগে পড়বো যে নিডোসাইট কোষ থাকে, নিডোসাইট কোষ, এই যে এখানে মনে করি একটু উঁচা দেখাচ্ছে, নিডোসাইট কোষ, এগুলো নেমাটোসিস্ট ব্যাটারি, এটা নিয়ে আমাদের পড়া আছে, তো এখানে পড়বো। এরপরে দেখো কোর্সিকা, এখানে মেডিকেলে আসছে, মেডিকেল 2-3 সালেও আসছে এখানে মেডিকেলের প্রশ্ন, যে কোর্সিকা ও নেমাটোসিস্ট পারস্পরিক সহযোগিতায় আহার সংগ্রহ করবে, চলন, আত্মরক্ষায় অংশ নেবে, ঠিক আছে। এরপরে দেখো মুকুল, খুবই ইম্পর্টেন্ট। গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত আহার পাই তখন এই ওপর থেকে না, এই নিচ থেকে এমন মুকুল তৈরি হয়, একটা পরিণত মুকুলের ছবি এখানে দেওয়া আছে, ওকে। এখান থেকে মুকুল তৈরি হয় নিচের দিক থেকে, তুলনামূলক নিচের দিক থেকে, তখন মুকুল সৃষ্টি হয়। তাহলে বলো মুকুল সৃষ্টির অনুকূল সময় কখন, গ্রীষ্ম, বর্ষা, শীত, হেমন্ত, এমন আসতে পারে, কি বলবা, মুকুল সৃষ্টির সময় কখন, এরা প্রধানত গ্রীষ্মকালেই মুকুল সৃষ্টি হয় এবং বডির নিচ থেকে। আচ্ছা, তোমরা কি ঠিকঠাক শুনতে পাচ্ছ? ওকে, তোমরা ঠিকঠাক শুনতে পাচ্ছ কিনা এটা একটু বলো, কোনো সমস্যা হলে বলবা। আচ্ছা, ঠিক আছে, ওকে, সব ঠিক আছে। আচ্ছা, এরপরে দেখো হাইড্রার মুকুল তো তৈরি হচ্ছে গ্রীষ্মকালে, এটা পাওয়া যায়। দেখো মুকুলের সাহায্যে কি হয়, মুকুলের সাহায্যে অজনজনন হবে, এখান থেকে মুকুল তৈরি হচ্ছে, মুকুলটা অনুকূল পরিবেশ আসলে এখান থেকে খুলে নতুন একটা হাইড্রার জন্ম দিবে, ঠিক আছে। আচ্ছা, তারপরে দেখো মুকুল গেল, মুকুল এর সাহায্যে অযৌন প্রজনন করে। অযৌন প্রজনন কাকে বলে ভাই, খুব সহজ করে মনে রাখবা, আর কোনোদিন যেন ভুল না হয়। যে জননে শুক্রাণু ডিম্বাণু লাগে সেটা যৌন জনন, শুক্রাণু ডিম্বাণু ছাড়া আর যত জনন আছে সবগুলাই হচ্ছে অযৌন জনন। অঙ্গ জনন বলো, ওইটাই হচ্ছে অযৌন জনন। আচ্ছা, এবার দেখো জননাঙ্গ কখন দেখা যায়, বিশেষ করে হেমন্ত শীতকাল, কোনো বইয়ে শরৎকালও বলছে, সে কারণে লিখে রাখা আছে। উপরের দিক থেকে দেখো, হেমন্ত শীতকালে উপরের দিক থেকে তৈরি হয় শুক্রাশয়, ওকে, আর নিচের দিকে তৈরি হয় কি বলো, ডিম্বাশয়। উপরের দিকে শুক্রাশয় হবে কোণাকৃতির, শুক্রাশয় হবে কোণাকৃতির, আর ডিম্বাশয় হবে একটু গোলাকৃতির। এগুলো এখান থেকে এমসিকিউ আসে, যে উপরের দিকে এক বা একাধিক কোণাকার শুক্রাশয় আর নিচের দিকে গোলাকার ডিম্বাশয় তৈরি হয়, ওকে। আচ্ছা, এরপরে পদচাকতি দেখো, যেটা সাহায্যে
কোনো বস্তুর সাথে উল্টাভাবে ঝুলে থাকে, এটাকেই বলা হয় পাদচাকতি। ওকে, তো পাদচাকতি এখান থেকে আঠালো রস সরানো হয়, আঠালো রসের সাহায্যে সুন্দর করে দাগায় রাখছি, আর দাগাচ্ছি না, তোমরা সুন্দর করে দাগিয়ে নাও। দেখো আঠালো রসের সাহায্যে পানি কোনো তলের সাথে লেগে থাকে, এবং এই চাকতি বুদবুদ সৃষ্টি করে, পানিকে ভাসিয়ে রাখতে সাহায্য করে, এবং চাকতির ঘনপথকারী কোষের সাহায্যে গ্লাইডিং চলন সম্পন্ন হয়। এখান থেকে বারবার প্রশ্ন আসছে, পদচাকতির সাহায্যে কি হয়? পদচাকতির সাহায্যে উল্টাভাবে ঝুলে থাকতে সাহায্য করে। এখানে ঘনপথ গঠনকারী কোষের সাহায্যে কি করবে? গ্লাইডিং চলন সম্পন্ন করবে। ওকে, আচ্ছা, এরপরে যেটা আমরা আলোচনা করেছিলাম ডিপ্লোব্লাস্টিক। ওকে, যেটা আমরা আলোচনা করেছিলাম ডিপ্লোব্লাস্টিক বা দ্বিস্তরী প্রাণী। এদের ভ্রূণে দুইটা লেয়ার থাকে, যেটা বাইরে থাকে সেটাকে বলা হয় অ্যাক্টোডার্ম, যেটা ভিতরে থাকে সেটাকে বলা হয় এন্ডোডার্ম। মাঝখানে অকোষীয় আঠালো জেলির মতো স্তর থাকে যাকে বলা হয় মেসোগ্লিয়া। দেখো হাইড্রা দ্বিস্তরী বা ডিপ্লোব্লাস্টিক প্রাণীর এক আদর্শ উদাহরণ, এটা মেডিকেল 19-20 সালে প্রশ্ন আসছে, এটা একটু দাগায় নিও। ওকে, ভার্সিটির জন্য এটা ইম্পর্টেন্ট। হাইড্রার অন্তর্গঠন আমরা বাহ্যিক দিক দিয়ে দেখলাম, বাইরে আছে হাইপোস্টোম, তারপরে দেহকাণ্ড এবং পাদচাকতি। তাহলে হাইপোস্টোম ওটা দেহকাণ্ডের অংশ না, দেহকাণ্ডের অংশ কি কি? কোর্সিকা, ঠিক আছে, কোর্সিকা, তারপরে মুকুল হতে পারে। ওকে, কোর্সিকা কখন কি হয়? কোর্সিকার সংখ্যা কত? 6 থেকে 10টি। তারপরে মুকুল হয়, ঠিক আছে, এবং এর জননাঙ্গ হয়। এরপরে দেখো অন্তর্গঠনে প্রধান দুইটা অংশ থাকে, একটা হচ্ছে দেহপ্রাচীর, ওকে, এবং ভিতরের দিকে সিলেন্টেরন নামক গহ্বর থাকে। তো আমরা এটা ক্রস সেকশন করলাম, ক্রস সেকশনের দুইটা চিত্র আমরা দেখতে পাচ্ছি। এখানে দেখো ক্রস সেকশন করার ফলে এখানে দেহ প্রাচীর আর ভিতরে গহ্বর, এই সিলেন্টেরন ছাড়া কিছু দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না। তাহলে বলবা এর ক্রস সেকশন করলে কি কি পাওয়া যায়? এটা দেহ প্রাচীর, ভিতরে গহ্বরটাকে কি বলা হয়? সিলেন্টেরন। তাহলে ভাই এবার দেহ প্রাচীরে কি আছে এইগুলো নিয়ে আমরা একটু জানবো, ঠিক আছে? দেহ প্রাচীরের মধ্যে কি আছে ওইটা নিয়ে একটু জানতে হবে। আচ্ছা, দেহ প্রাচীর, ওকে, তাহলে হাইড্রার দেহের চারিদিকে কোষ নির্মিত যে অঞ্চলটা, এটা হচ্ছে দেহ প্রাচীর, এবং দেহের দুইটা অংশে বিভক্ত, তোমরা দেখতে পাচ্ছ কিনা? তো আমি এখানে একটু মার্ক করে দেখাই। দেখো এখানে বাইরের যে স্তর, এটা হচ্ছে এপিডার্মিস বলা হয়। কি ডার্মিস বলো? এপিডার্মিস, বাইরে থাকে। ওকে, বাইরের স্তরটাকে বলা হচ্ছে এপিডার্মিস, এটা খুব ভালো করে বুঝতে হবে। ভেতরের লেয়ারটাকে আমরা পড়েছি এন্ডোডার্মিস, কিন্তু এখানে গ্যাস্ট্রোডার্মিস কেন বললো? গ্যাস্ট্রো মানে পরিপাক, এই ভেতরের কোষে পরিপাক হয়, ভেতরের কোষে পরিপাক হয়, ঠিক আছে, তাই এটাকে বলা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস। ভেতরের কোষে যেহেতু পরিপাক হচ্ছে তাই এন্ডোডার্মিসকে বলা হচ্ছে এন্ডোডার্মিস। এই এন্ডোডার্মিসকে বলা হয় গ্যাস্ট্রোডার্মিস, ঠিক আছে, ভেতরে পরিপাক হয়। এরপরে আমরা মুকুল দেখছিলাম, এই যে মুকুলে এমন ক্রস সেকশন আছে, যাই হোক। তো এন্ডোডার্মিস, গ্যাস্ট্রোডার্মিস বা এন্ডোডার্মিস আর বাইরের এপিডার্মিসের মাঝখানে অক্লোসীয় জেলির মতো একটা আঠালো স্তর থাকে, একে বলা হয় মেসোগ্লিয়া। মেসো মানে মাঝখানে, মেসো মানে মাঝখানে, গ্লু মানে আঠা। কত ক্লাসে বললাম? মেসো মানে মাঝখানে, গ্লু মানে আঠা। এটা আঠার মধ্যে অক্লোসীয় স্তর লেগে থাকে যাকে বলা হয় মেসোগ্লিয়া, ঠিক আছে। তো আশা করি এখানে কোনো কনফিউশন নাই। এর ক্রস সেকশন করলে বাইরের দেহ প্রাচীর এবং ভিতরে সিলেন্টেরন ছাড়া তেমন কিছু পাওয়া যায় না। ওকে, আচ্ছা, এরপরে দেখো আমরা যা বললাম ওইটাই, অ্যাক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, এখানে আর তেমন কিছু নাই। এরপরে আমরা নিচে আসি। এরপরে দেখো হাইড্রার এপিডার্মিসের কয় ধরনের কোষ থাকে? 7 ধরনের কোষ। মেসোগ্লিয়াতে কোনো কোষ নাই। গ্যাস্ট্রোডার্মিসে 5 ধরনের কোষ, ঠিক আছে। তো এটা অনেকে ছন্দ বলে যে নিজ পয়সায় সংগ্রহ, এটা সেটা। ওকে, তো নিজ পয়সা নিতে নিডোসাইট কোষ, যাতে জনন কোষ, পয়তে পেশি আবরণী কোষ, ইতে ইন্টারস্টিশিয়াল কোষ, শতে সংবেদী কোষ, স্নায়ু কোষ, গ্রন্থি কোষ, এগুলো পড়বা তোমরা, সমস্যা নাই। কিন্তু এখানে ভাই প্রশ্নটা আসে কি, যে নিডোসাইট কোষ কোথায় পাওয়া যায়? এপিডার্মিসে না গ্যাস্ট্রোডার্মিসে? কোথায় পাওয়া যায় বলো? নিডোসাইট কোষ বাইরে থাকে, এটা মনে রাখবা, এপিডার্মিসে পাওয়া যায়। যত জনন কোষ আছে, জনন কোষগুলো কোথায় পাওয়া যায়? এপিডার্মিসে পাওয়া যায়। এদিকে দেখো জনন কোষ নাই, তারপরে নিডোসাইট কোষ নাই, অর্থাৎ 6 আর 7 এই কোষগুলো নাই। এখানে পেশি আবরণী কোষ বা পুষ্টি কোষটায় পেশি আবরণী কোষ,
ইন্টারস্টিশিয়াল কোষ, গ্রন্থি কোষ, এখানেও গ্রন্থি কোষ, সংবেদী কোষ, স্নায়ু কোষ, সবই সেম আছে, শুধু 6 আর 7 এই দুইটা মনে রাখবা। এগুলো থাকবে হচ্ছে এপিডার্মিসে, বোঝা গেল? আর বাদ বাকি সব স্তরেই আছে। এবার দেখো হাইডার বহিত্বকের কোষসমূহ। বহিত্বকের কি কি কোষ আছে? বহিত্বকের আমরা এখানে একটা চিত্রে দিয়ে রাখছে, অনেকগুলো কোষ আছে, প্রায় 7 ধরনের কোষ আছে। আস্তে আস্তে আমরা জানবো বহিত্বকের কি কি কোষ থাকে। 1 নম্বর কোষ হচ্ছে পেশি আবরণী কোষ। তো এটা নামের মধ্যে আনসার আসে, এটা পেশির ন্যায় কাজ করবে, আবার আবরণের ন্যায়ও কাজ করবে, তাই একে বলা হচ্ছে পেশি আবরণী কোষ। অর্থাৎ এই যে দেখো উল্টানো কলসের মতো যে কোষগুলো দেওয়া আছে, এই কোষগুলো হচ্ছে পেশি আবরণী কোষ। ওকে, তো পেশি আবরণী কোষ, এখান থেকে কি কি প্রশ্ন আসতে চলো আমরা দেখে ফেলি। দেখো এপিডার্মিসের অন্যান্য অংশের তুলনায় পেশি আবরণী কোষগুলো আকারে বড় হয় এবং সংখ্যায় বেশি। ঠিক আছে, এই কোষগুলো কোনাকার নাশপাতি আকৃতির, এপিডার্মিসের সম্পূর্ণ পুরুত্ব বরাবর এরা মেসোগ্লিয়ার উপরে অবস্থান করে। এই যে দেখো এটা হচ্ছে মেসোগ্লিয়া, তোমরা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মেসোগ্লিয়া। এই মেসোগ্লিয়ার উপরে এরা এপিডার্মিসের এই সবচেয়ে পেশি আবরণী কোষগুলো অবস্থান করে। তো এখানে একটা কনফিউশন পড়ে যে ভাই এটা হচ্ছে মেসোগ্লিয়া, আমরা পড়লাম যে মেসোগ্লিয়ার মধ্যে কোনো কোষ স্তর নাই, কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি একটা কি স্নায়ু কোষ এখানে আছে। স্নায়ু কোষ আসলে মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করে, মেসোগ্লিয়ার মধ্যে না। ঠিক আছে, এই চিত্রটা একটু ঠিক করা দরকার। মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করবে, মেসোগ্লিয়ার মধ্যে অবস্থান করে না। ওকে, আচ্ছা, তো পেশি আবরণী কোষ এগুলো দেখো যে এটা পরীক্ষায় প্রশ্ন আসছে, মেডিকেলের প্রশ্ন, এপিডার্মিসের সম্পূর্ণ পুরুত্ব বরাবর মেসোগ্লিয়ার উপরে অবস্থান করে কোন কোষ? এটা হচ্ছে পেশি আবরণী কোষ। ওকে, আচ্ছা, তো পেশি আবরণী কোষ এখান থেকে তেমন কোনো প্রশ্ন লাগবে না। তারপরে আমি একটু বলি যে পেশি আবরণী কোষের গঠন থেকে কি কি লাগবে। ওকে, একাডেমিকের যারা আছো তাদের একটু হয়ে যাবে যে এদের উপরে পেশি আবরণের উপরে দেখো কিউটিকলের আবরণ থাকে। কিসের আবরণ থাকে? এমন কিউটিকলের আবরণ থাকে। পেশি আবরণী কোষের এখানে কিউটিকল ক্ষরণের জন্য এই যে মিউকাস দানা থাকে, এখান থেকে পিচ্ছিলকারী পদার্থ খরিত হয়। পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে এই যে নিডোসাইট কোষ, নিডোসাইট এটা পূর্ণাঙ্গ কোষ। যদি বলা হয় নিডোব্লাস্ট তাহলে সেটা অপূর্ণাঙ্গ। নিডোব্লাস্ট থেকে তৈরি হয় নিডোসাইট। এর ভিতরে অসংখ্য যে কোষগুলো আছে এগুলো ইন্টারস্টিশিয়াল কোষ, আমরা পড়াবো। তারপরে দেখো এখানে আছে সংবেদী কোষ। সংবেদী কোষ থেকে সংবেদী রোম বের হচ্ছে। দেখো এই রোম বাইরে আর একটা রোম কি ভেতরে। ভেতরে কোন কোষের সাথে কানেক্টেড? এই স্নায়ু কোষের সাথে কানেক্টেড। দেখো এগুলো একই, এই প্রশ্নগুলো আছে কোন কোষগুলো সমকোণে অবস্থান করে। তাহলে সংবেদী কোষ কিভাবে অবস্থান করবে? সমকোণে অবস্থান করে। সংবেদী কোষের দুইটা প্রান্তে, একটা বাইরে থাকবে আর একটা কার সাথে যোগাযোগ করবে? স্নায়ু কোষের এই প্রান্তের সাথে যোগাযোগ করবে। ঠিক আছে, পেশি আবরণী কোষের এই যে দুইটা পেশি প্রবর্ধন এগুলো থাকে। ওকে, এগুলো তেমন অত ইম্পর্টেন্ট না, ভাই প্রশ্ন আসে না, এগুলো একবার একটু রিডিং পড়বা। ওকে, আচ্ছা, তো পেশি আবরণী কোষ এর কাজগুলা, প্রত্যেকটা কাজ, পেশি আবরণী কোষের প্রত্যেকটা কাজ খুবই খুবই ইম্পর্টেন্ট। তো দেখো দেহ আবরণ নির্মাণের মাধ্যমে দেহকে রক্ষা করে। তারপরে কি মিউকাস দানা মিশ্রিত রস কিউটিকল গঠনের মাধ্যমে দেহকে পিচ্ছিল রাখবে। কোষিকায় নিডোব্লাস্ট ধারণ করে। প্রবর্ধনগুলো সংকোচন প্রসারণ করে, দেহকে সংকোচন প্রসারণ বা চলনে সাহায্য করে। এইভাবে একটু পড়বা। এরপরে দেখো ইন্টারস্টিশিয়াল কোষ, এটা লিখিততেও আসে অনেক সময়, একাডেমিক স্টুডেন্টের লিখিতভাবে আসে। ইন্টারস্টিশিয়াল কোষ এর কাজগুলো সব থেকে বেশি ইম্পর্টেন্ট। ইন্টারস্টিশিয়াল কোষ মানে মধ্যবর্তী কোষ, যে কোষ পরবর্তীতে যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে সেটাই হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। প্রয়োজনে এগুলো যে কোনো ধরনের কোষে রূপান্তরিত হতে পারে। এই লাইন থেকে মেডিকেলে 2 বার আসছে, ভার্সিটিতেও প্রশ্ন আসছে যে হাইডার বডির কোন কোষ যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে। ওকে, আচ্ছা, তারপরে দেখো যে প্রতি 45 দিন পর পর, কয়দিন পর পর বলো? 45 দিন পর পর হাইডার দেহের সব কোষ ইন্টারস্টিশিয়াল কোষ দ্বারা প্রতিষ্ঠিত হয়। কোষের বৈশিষ্ট্যকে বলা হয় টটিপটেন্ট। একটা কোষ যে কোনো কোষে রূপান্তরিত হতে পারে, এটাই হচ্ছে টটিপটেন্ট বলা হয়। এরপরে দেখো সংবেদী কোষ বা সেন্সরি সেল, একটু আগে যেটা পড়ে আসলাম, সংবেদী কোষ যে সমকোণে অবস্থান করবে, এই যে কোষের ফাঁকে ফাঁকে সমকোণে অবস্থান করবে। এর মুক্তবন্ধ থেকে সংবেদী রোম বের হয়। এই যে সংবেদী রোম বাইরে থাকবে আর একটা স্নায়ু রোমের সাথে, স্নায়ু কোষের সাথে কানেক্টেড থাকে। এগুলো বাইরে থেকে সব উদ্দীপনা ভিতরে নিয়ে যাবে। এরপরে দেখো স্নায়ু কোষ।
স্নায়ু কোষ ওই যে মেসোগ্লিয়া ঘেঁষে, এটা খুব ইম্পর্টেন্ট, মেসোগ্লিয়ায় না, এগুলো মেসোগ্লিয়ায় না, মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করবে, মেসোগ্লিয়া অবস্থান করবে না, এরা মেসোগ্লিয়া ঘেঁষে অবস্থান করে, ঠিক আছে। এখান থেকে ওই যে সংবেদী লোম যে উদ্দীপনা পাঠাবে ওইটা এর মধ্যে সমন্বয় ঘটাবে, এটাই কাজ। গ্রন্থিকোষ, গ্রন্থিকোষ এটা খুবই ইম্পর্টেন্ট, গ্রন্থিকোষ থেকে নানা কিছু ক্ষরণ হবে, এটা মনে রাখো। মুখছিদ্রের চারিদিকে এবং পাদচাকতির প্রচুর গ্রন্থিকোষ দেখা যায়। মুখছিদ্রে কেন থাকে? ওটা পরিপাকে যেন অংশগ্রহণ করতে পারে। পাদচাকতিতে কেন থাকবে? ওইটা কোনো কিছুর সাথে আঠালো রস ক্ষরণ হয়ে ঝুলে থাকতে সাহায্য করবে, প্লাস বুদবুদ সৃষ্টিতে সাহায্য করে। মুখছিদ্রের গ্রন্থিকোষ খাদ্য গলদাকরণে সাহায্য করে। এবার দেখো জনন কোষ, জনন কোষ এগুলো একবার পড়বা, জননে সাহায্য করবে, দরকার নাই। খুবই ইম্পর্টেন্ট নিডোসাইট কোষ। তাহলে নিডারিয়া পর্বের বিশেষ ধরনের কোষ, এটাকে কি বলা হয়? নিডোসাইট কোষ। হার্ডার পদতল ছাড়াই, হার্ডার পদতল ছাড়া বাহ্যিক ত্বকের সব জায়গায়, বিশেষ করে কোর্সিকায়, কোর্সিকায় সব থেকে বেশি নিডোসাইট কোষ বেশি থাকে। দেখো কোর্সিকায় পেশি আবরণী কোষের ফাঁকে ফাঁকে নিডোসাইট কোষ অনুপ্রবিষ্টিত থাকে। এখন নিডোসাইট কোষের কাজগুলো ইম্পর্টেন্ট, শিকার ধরা করবে, শিকারের মধ্যে হিপনোটক্সিন বিষ প্রয়োগ করে দিবে। ওকে, আচ্ছা। নিডোসাইটের গঠন, আদর্শ নিডোসাইটের গঠন এটা ইম্পর্টেন্ট, ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ইম্পর্টেন্ট। দেখো আদর্শ নিডোসাইটের গঠন, এরা প্রাথমিক অবস্থায় এমন থাকবে, আনইনস্টল হলে, ইনস্টল যখন হয়ে যাবে তখন ওইটা হয়ে যায়। ওকে, আচ্ছা। এখানে কি কি থাকে? তাহলে এই টোটাল এই কোষটাকে বলা হয় নিডোসাইট কোষ। কি কোষ বলো? নিডোসাইট, নিডোসাইট, নিডোসাইট। তাহলে নিডারিয়া পর্বের প্রাণী, সে কারণে বলা হচ্ছে নিডোসাইট। এই কোষের মধ্যে কি কি থাকে? নিউক্লিয়াস, সাইটোপ্লাজম, ল্যাসো, পেশিতন্তু বা ল্যাসো, এর ভিতরে নেমাটোসিস্ট থাকে। এই যে অঞ্চলটা, এই অঞ্চলটাকে বলা হচ্ছে কি? নেমাটোসিস্ট। নেমাটোসিস্টের মধ্যে কি থাকে? হিপনোটক্সিন নামক বিষ থাকে, হিপনোটক্সিন নামক বিষ থাকে। এই বিষটা শিকারের বডিতে দিয়ে দেবে, শিকার লাড়াচাড়া করতে পারবে না, ওই স্টিল হয়ে যাবে, শিকারকে তখন সহজেই গিলে খেয়ে নিতে পারবে, ঠিক আছে। হিপনোটক্সিন বিষ থাকে। তো এখানে মোটামুটি এমনই থাকে। তো এই যে একটা নিডোসিল থাকে, নিডোসিল ট্রিগারের মতো কাজ করে, এখানে হাত দিলেই এই অপারকুলাম খুলে যায়, এই যে অপারকুলাম খুলে গেছে এখানে, ফলে পানি সজোরে প্রবেশ করে, হাইড্রোস্ট্যাটিক চাপের কারণে এটা সজোরে বাইরে নিক্ষিপ্ত হয়, তখন শিকারের বডিতে বিষ প্রয়োগ করে। এখানে ছোট ছোট কাটার মতো থাকে, যাদেরকে বারবিওল বলে। বড় কাটা 3টা থাকে, এখানে আরেকটা থাকবে, ওটাকে বলা হয় বার্ব বলে। এই অংশটাকে বলা হয় বার্ড বা শ্যাফট। এগুলো খুবই সহজ, তো এগুলো লাগবে না, এগুলো একবার পড়বা। ওকে, আচ্ছা। তো পড়াতে আসে বাইরে আবরণ, নেমাটোসিস্ট, হিপনোটক্সিন, একটু আগে বললাম। আদর্শ নিডোসাইটের ভিতরে কি থাকে বলো? হিপনোটক্সিন নামক বিষ থাকে, হিপনোটক্সিন কি দ্বারা তৈরি? হিপনোটক্সিন মেইনলি প্রোটিন ও ফেনল এ গঠিত। হিপনোটক্সিন মূলত কি দ্বারা তৈরি বলো? প্রোটিন ও ফেনল দ্বারা হিপনোটক্সিন গঠিত হয়। ওকে, আচ্ছা। তাহলে যেগুলো পড়ালাম, ওই যে বার্ড বা শ্যাফট, তারপর বারবিওল। ওকে, কোনো কিছুর সাথে ওল থাকলে মনে করবো সেটা ছোট, এই যে বার্ব এটা বড়, বারবিওল সেটা হচ্ছে ছোট হয়ে যাচ্ছে। ওকে, আচ্ছা। এটা ক্লাসটা মেইনলি একটু রিভাইজমূলক ক্লাস দিচ্ছি, তোমাদের কোনো কনফিউশন থাকলে বলবা। ওকে, আচ্ছা। কনফিউশন থাকলে বলবা, আর ক্লাসটা করলে তোমাদের একটু শোনা হয়ে যাচ্ছে, ক্লাসটার সাথে সাথে রিভাইজ হয়ে যাচ্ছে অল্প টাইমে। আচ্ছা, আবার করলাম থাকবে। আচ্ছা, ওকে। তারপরে দেখো নিডোসিল, এটি কিসের মতো কাজ করে? টিগারের মতো কাজ করে, যেটা বললাম। এটি একটি রূপান্তরিত সিলিয়া, শুকনো চুলের মতো, এটা শক্ত হয়ে নিডোসিল তৈরি করে। এটি দেখো টিগারের মতো কাজ করে, পেশিতন্তু বা ল্যাছাও দরকার নাই। এরপরে দেখো নেমাটোসিস্টের প্রকারভেদ, খুবই ইম্পর্টেন্ট। নেমাটোসিস্ট দেখো 4 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। হায়দার কয় ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়? দেখো 4 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। কিন্তু নিডারিয়া পর্বের প্রাণীতে কয় ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়? 23 ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়। তাহলে টোটাল নিডারিয়া পর্বের প্রাণীদের কয় ধরনের নেমাটোসিস্ট পাওয়া যায়? 23 ধরনের। হাইড্রা কয় ধরনের আছে? 4 ধরনের। হাইড্রা 4 ধরনের। হাইড্রা মনে রাখবো, হাইড্রা 4 ধরনের নেমাটোসিস্ট আছে। এর মধ্যে দেখো 1 নম্বর হচ্ছে স্টিনোটিল বা পেনিট্রেন্ট। পেনিট্রেন্ট শব্দটা আসছে পেনিট্রেট করা মানে ছিদ্র করা।
ছিদ্র করে শিকারের বডিতে এটা হিপনোটক্সিন বিষ দিয়ে দিবে। ওটাই হচ্ছে স্টিনোটিল বা পেনিট্র্যান্ট। স্টিনোটিল বা পেনিট্র্যান্ট। তো এটা কি কি বৈশিষ্ট্য আছে দেখো, ভিতরে হিপনোটক্সিন বিষ থাকবে, 3টা বড় কাটার মতো বার্ব থাকবে, শুকনো বারবিউল থাকবে, তারপরে লম্বা প্যাঁচানো সূত্রক থাকবে। ঠিক আছে, তো এখানে দেখো স্টিনোটিল বা পেনিট্র্যান্ট হাইড্রার দেহে 4 ধরনের নেমাটোসিস্টের মধ্যে এগুলোই সব থেকে বৃহত্তম। সব থেকে বড় কোনটা, এখানে প্রশ্ন বারবার আসে, আমি বলছি এটা খুবই ইম্পর্টেন্ট, এটা গুরুত্ব দাও। এটা বৃহত্তম কোনটা, ঠিক আছে, স্টিনোটিল বা পেনিট্র্যান্ট। ওকে, হিপনোটক্সিন বিষ থাকে। এরপর দেখো ভলভেন্ট বা ক্ষুদ্র ডেসপোনিম, এটা অপেক্ষাকৃত ছোট। ওটা বৃহত্তম কিন্তু এটা অপেক্ষাকৃত ছোট, ক্ষুদ্রতম বলে নাই। ক্ষুদ্রতম হচ্ছে এটা, ক্ষুদ্রতম হচ্ছে স্টেরিওলিন গ্লুটিলেন বা অ্যাট্রিকাস আইসোরাইজা, এটা হচ্ছে ক্ষুদ্রতম। এই যে ডেন্টাল 17-18-তে আসছে, মেডিকেলেও ভার্সিটিতেও আসে, যে বৃহত্তম নেমাটোসিস্ট যদি বলে বৃহত্তম, তাহলে এটা স্টেনোটিল বা পেনিট্র্যান্ট। ক্ষুদ্রতম বললে স্টেরিওলিন গ্লুটিলেন বা অ্যাট্রিকাস আইসোরাইজা। অপেক্ষাকৃত ছোট বললে কি বলবা, ভলভেন্ট বা ডেসমোনিম। অপেক্ষাকৃত ছোট বললে ভলভেন্ট বা ডেসমোনিম। ওকে, তাহলে এগুলো কি করে, এগুলো একটা প্যাসের ন্যায় শিকারকে আটকাতে সাহায্য করবে, চলনে সাহায্য করে। তারপরে দেখো শিকার এই যে আঁকড়ে বস্তু এবং আঁকড়ে ধরে রাখতে সাহায্য করে। স্ট্রেপটোলিন গ্লুটিল্যান্ড, স্টেরিওলিন গ্লুটিল্যান্ড, এর আরেকটা নাম হলোট্রিকাস আইসোরাইজা, অ্যাট্রিকাস আইসোরাইজা। হলোট্রিকাস মানে পুরো বডিতে কাটা কাটা যুক্ত আছে, এই কারণে এটাকে বলা হচ্ছে হলোট্রিকাস। অ্যাট্রিকাস, এখানে কোনো আঠা নাই, ঠিক আছে, এখানে কোনো কাটা নাই। অ্যাট্রিকাস মানে কোনো কাটা অ্যাবসেন্ট থাকে। তারপরে স্ট্রেপটোলিন, স্টেরিওলিন গ্লুটিল্যান্ড। গ্লুটিল্যান্ড মানে কি, গ্লু মানে আঠা, এই যে গ্লুটিল্যান্ড এটা আঠাকরণ করে এবং শিকারকে আটকাতে, দেখো চলনে এবং শিকারকে আটকাতে সাহায্য করে। ব্যাস, এটা একদমই সহজ হয়ে গেল। এবার সূত্র নিক্ষেপ কিভাবে হয়, এটা পরীক্ষায় একটু আসে, যে সূত্র নিক্ষেপ কিভাবে হয়। সূত্র তো স্বাভাবিক অবস্থা এখানে থাকে, কিন্তু এটা নিক্ষেপ কিভাবে হয় এটা একটু দেখি। এটা একটি কি প্রক্রিয়া, এই একই সাথে যুগপৎ হয় মানে একই সাথে রাসায়নিক ও যান্ত্রিক প্রক্রিয়া। শিকারের বডিতে পলিগামা গ্লুটামেট থাকা লাগে, কি থাকে দেখো, হাইড্রা কোষিকার কাছাকাছি আসলে শিকারের দেহে রাসায়নিক পদার্থের প্রভাবে এই পানির ভেদ্যতা বেড়ে যায়। ওকে, এই সময় থলির ভেতর কোন কেমিক্যাল, এটা খুবই ইম্পর্টেন্ট, পলিগামা গ্লুটামেট নামক রাসায়নিক পদার্থ খরিত হয়। কি খরিত হবে, থলির ভিতরে পলিগামা গ্লুটামেট ক্ষরণ হয়। মনে করো এখানে রসগোল্লা রেখে দিয়েছে, তাহলে কি তোমার লালাক্ষরণ হবে না, একটু কল্পনা করলেই তো লালাক্ষরণ হয়। তো ওদের শিকার আসার সাথে সাথে ওদের বডিতে পলিগামা গ্লুটামেট ক্ষরণ হয়, ফলে এই কোষের পানি ভেদ্যতা বেড়ে যায়, হাইড্রোস্ট্যাটিক চাপ বেড়ে যায়। এই যে হাইড্রোস্ট্যাটিক চাপ, এই অপারকুলামকে নিডোসিলকে টাচ করা মাত্র অপারকুলাম খুলে যাবে, এটা বৃহৎ ফোর্সে পানি প্রবেশ করে, ওই চাপের জন্যই সেটা কি হয় বলো, নিক্ষিপ্ত হয়। একবার নিক্ষিপ্ত হলে সেটা আর ফিরিয়ে আনা যায় না, এটা পরবর্তীতে পরিপাক হয়ে যায়। ইন্টারস্টিশিয়াল কোষ, ওইখানে আবার নতুন ধরনের, এই যে বলছে 48 ঘন্টার মধ্যে ইন্টারস্টিশিয়াল কোষ এটা নতুন একটা নিউরোসাইট তৈরি করে দেয়। 48 ঘন্টা মানে কয় দিন, 2 দিন এমনও আসতে পারে, ঠিক আছে ভাই। নিউরোসাইট আর নেমাটোসিস্টের মধ্যে পার্থক্য কি, নিউরোসাইটের একটা অংশ হচ্ছে নেমাটোসিস্ট, ঠিক আছে, এগুলো একটু পড়বা। এটা নেমাটোসিস্টের মধ্যে আসলে বিষটা থাকে, নিউরোসাইটের একটা অংশ এটা। দেখো এপিডার্মিসের কোষগুলো সব কিন্তু পড়া শেষ, এবার আমরা পড়বো গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত্বকের কি কি কোষ আছে। গ্যাস্ট্রোডার্মিস বা অন্তত্বকের কি কি কোষ, আমরা একটু আগে দেখলাম 5 ধরনের কোষ থাকে, তো এখানে কিছু কোষ কমন আছে, সেগুলো আমাদের পড়ানো লাগবে না, সমস্যা নাই। দেখো পেশি আবরণী কোষ, একটু আগে বললাম যে পুষ্টিকোষের অপর নাম কি, পুষ্টিকোষের অপর নাম হচ্ছে পেশি আবরণী কোষ। তো এই পুষ্টিকোষগুলোকে দেখো 2 ভাগে ভাগ করা হয়, একটা ফ্লাজেলীয় কোষ আর একটা ক্ষণপদীয় কোষ। এই যে দেখো যেটা এই যে ছোট ছোট ক্ষণপদ তৈরি করছে, এখানে খাবার গিলে খাচ্ছে, খাদ্য গহ্বর আছে, এটা হচ্ছে ক্ষণপদীয় কোষ, ঠিক আছে, ক্ষণপদীয় কোষ। এবং তাহলে ক্ষণপদ তৈরি করছে, এটা হচ্ছে ক্ষণপদীয় কোষ। এবং কিছু কোষের প্রান্ত থেকে এই যে ফ্লাজেলা তৈরি হচ্ছে, এটাকে বলা হয় ফ্লাজেলীয় কোষ, ঠিক আছে। তাহলে ফ্লাজেলা তৈরি হলে এটা হবে ফ্লাজেলীয় কোষ, আর ক্ষণপদ তৈরি হলে ক্ষণপদীয় কোষ। এই দুইটা হচ্ছে পেশি আবরণী কোষ। অথচ ভাই কয়টা ফ্লাজেলা তৈরি হবে, ফ্লাজেলা 1 থেকে 4টে ফ্লাজেলা তৈরি হতে পারে, ঠিক আছে। আরে ফোন দিচ্ছে, ফোন দিলে তো সমস্যা। ওকে,
আচ্ছা, এরপরে দেখো পেশি আবরণী কোষের কাজ। পেশি আবরণী কোষের কাজ, এই যে ক্ষণপদীয় কোষ, এখানে খাদ্য গলধাকরণ করবে। ফ্লাজেলীয় কোষ, এর ফ্লাজেলা থাকে, ফ্লাজেলা ঘুরে খাদ্যকে ক্ষুদ্র ক্ষুদ্র কণায় পরিণত করে। এখানে একবার রিডিং পড়বা এখানে। ওকে, গ্রন্থিকোষ। গ্রন্থিকোষ এখানে কোথায় বেশি থাকবে? গ্রন্থিকোষ কোথায় বেশি থাকে? দেখো এখানে এক্ষেত্রে ভিতরের দিকে গ্রন্থিকোষ, মূল দেহ হাইপোস্টামে সবচেয়ে বেশি থাকে, পদতলে কম, কোষিকায় কোনো গ্রন্থিকোষ লাগে না। ওকে, এগুলো একবার পড়বা। গ্রন্থিকোষ দুই প্রকার। গ্রন্থিকোষ থেকে কি ক্ষরণ হবে? মিউকাস ক্ষরণ হলে ওটা মিউকাস ক্ষরণকারী গ্রন্থিকোষ, এনজাইম ক্ষরণ হলে এনজাইম ক্ষরণকারী গ্রন্থিকোষ। তারপরে দেখো হাইপোস্টামের গ্রন্থিকোষগুলো মিউকাস ক্ষরণ করে খাদ্যদ্রব্য সহজেই যেন গলধাকরণ করতে পারি, এটা করে। ওকে, আর অন্যান্য স্থানের গ্রন্থিকোষগুলো পরিপাকের এনজাইম ক্ষরণ করে, এনজাইম ক্ষরণ করে ওটা পরিপাকে সাহায্য করবে। ঠিক আছে, ইন্টারস্টেশিয়াল কোষ এখানে পড়েছি, একই জিনিস। সংবেদী কোষ একই জিনিস, স্নায়ু কোষ একই বিষয়। এবার এই পার্থক্যটা একবার পড়বা। ওকে, আমাদের দেখো এবার খুবই চলে আসছে আমরা মেসোগ্লিয়া। মেসোগ্লিয়া আমরা বৈশিষ্ট্যগুলো পড়েছি। মেসোগ্লিয়ার পুরুত্ব কত? এখান থেকে এটা খুবই ইম্পর্টেন্ট, 0.1 মাইক্রোমিটার পুরু, 0.1 মাইক্রোমিটার পুরু মেসোগ্লিয়া। ওকে, আচ্ছা, এরপরে মেসোগ্লিয়া। মেসোগ্লিয়ার কাজ কি? মেসোগ্লিয়ার কাজ দেখো সবগুলো ইম্পর্টেন্ট। মেসোগ্লিয়া পুরো বডিতে আমাদের যেমন অবলম্বন দান করে কে? কঙ্কাল, তেমনি মেসোগ্লিয়া দুইটা লেয়ারকে ধরে রাখে। ঠিক আছে, এটা নমনীয় কঙ্কাল হিসেবে কাজ করে, নমনীয় কঙ্কাল হিসেবে মেসোগ্লিয়া কাজ করে। তারপরে দেখো দুই স্তরের ভিত্তি হিসেবে কাজ করে। এগুলো একবার পড়বা, এগুলো সহজ, আমি দেখাচ্ছি না। এরপরে দেখো পরিপাক সংবহন বা গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। এটা বলতে কি বোঝায়? গ্যাস্ট্রোভাস্কুলার দুইটা কথা আছে। গ্যাস্ট্রো শব্দের অর্থ হচ্ছে পরিপাক, আর ভাস্কুলার শব্দের অর্থ হচ্ছে পরিবহন। অর্থাৎ এই গহ্বর, এই সিলিন্ডারটা দেখো খাদ্য এই পরিবহন করে নিয়ে আসবে, পরিপাক করবে, অপাচ্য অংশ আবার পরিবহন করে বাইরে বের করে দিচ্ছে। তাহলে একই গহ্বর দুইটা কাজ করছে, এটা পরিবহনও করছে, ঠিক আছে, পরিপাকও করছে। এ কারণে এই গহ্বরটাকে বলা হয় গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। এই গহ্বরটাকে বলা হয় সিলেন্টেরন। এই নিডারিয়ার অপর নাম হচ্ছে সিলেন্টারেটা, অর্থাৎ এরা সিলেন্টেরন নামক একটা থলি বহন করে। তো এখানে এগুলাই নিয়ে পড়াশোনা করা হচ্ছে। ওকে, গ্যাস্ট্রোভাস্কুলার গহ্বর। একে ব্লাইন্ড গার্ড বা ব্লাইন্ড স্যাক কেন বলা হয়? কারণ এর এক প্রান্তে খোলা আর অন্য প্রান্ত বন্ধ। এই থলির এক প্রান্ত খোলা, অন্য প্রান্ত বন্ধ, এই কারণে একে ব্লাইন্ড গার্ড বা ব্লাইন্ড স্যাক বলা হয়। ওকে, এরপর একটা পার্থক্য দিয়েছে, পার্থক্য একবার পড়ে নিও। সিলোম আমরা পড়ে আসলাম, ঠিক আছে, আর এটা সিলেন্টেরন, এর মধ্যে কি কি পার্থক্য আছে। এরপরে এগুলো প্রতিটা কোষ নিয়ে আমরা পড়েছি, এখানে আর ডাবল করে পড়ার দরকার নাই। এপিডার্মিসের কোষ, গ্যাস্ট্রোডার্মিসের কি কোষ থাকে, এগুলো ডাবল করে লাগবে না। এরপরে দেখো হাইডা কি কি খাবার খেতে পছন্দ করে। তুমিও কি কি খাবার পছন্দ, কমেন্টে জানাও। ওকে, হাইডা কি কি খাবার খেতে পছন্দ করে? হাইডার খাবার, হাইডার প্রধান খাদ্য কি? অসংখ্যবার পরীক্ষায় আসছে যে হাইডার পছন্দের তালিকায় আছে কি? বিভিন্ন পতঙ্গের লার্ভা, তারপরে কি সাইক্লপস, ড্যাফনিয়া, এই যে নামক ক্রাস্টাসীয় সন্ধিপদী। ক্রাস্টাসিয়া শ্রেণীর অন্তর্ভুক্ত। দেখো আর্থ্রোপোডা পর্বের প্রাণী, ছোট ছোট কৃমি খণ্ডায়িত প্রাণী যেমন অ্যানিলিডা, মাছের ডিম। তবে প্রধান খাদ্য হচ্ছে ক্রাস্টাসীয় সন্ধিপদী, কি এই যে সাইক্লপস আর ড্যাফনিয়া। এখানে দেখো দুইটা ছবি দিয়ে রাখছে, এটা হচ্ছে কি সাইক্লপস ভিরিডিস আর ড্যাফনিয়া কুকুলাটা। সাইক্লপস ভিরিডিসের ছবি এটা, আর এটার ছবি হচ্ছে ড্যাফনিয়া কুকুলাটা। এই দুইটাই হচ্ছে হাইডার প্রধান খাবার। ওকে, আচ্ছা, তবে হাইডা সেসব বস্তুকে বা সেসব প্রাণীকে এরা খায় যার বডিতে, যেসব শিকারের বডিতে গ্লুটাথিয়ন নামক কেমিক্যাল থাকে। কি থাকবে বলো? গ্লুটাথিয়ন যার মধ্যে থাকবে তাকে খাই। ঠিক আছে, অনেক তো ছোট ছোট পোকামাকড় আছে তার মধ্যে গ্লুটাথিয়ন থাকে না, ওইগুলোকে খাবে না। তার মধ্যে গ্লুটাথিয়ন দুইটা কেমিক্যালের নাম। একটা গ্লুটাথিয়ন শিকারের বডিতে থাকে, আর হাইডার বডির মধ্যে কি তৈরি হয়? পলিগামা গ্লুটামেট। ঠিক আছে, ওইটা। তো শিকার ধরার কৌশল, এটা একাডেমিকের দরকার, এটা লাগবে না। শিকার আসার সাথে সাথে পলিগামা গ্লুটামেট ক্ষরণ হবে। শিকারের বডিতে থাকে কি? শিকারের বডিতে থাকে গ্লুটাথিয়ন। ওটা শিকার আসলে শিকারকে গিলে সরাসরি খেয়ে নেবে। আচ্ছা, এখানে আর তেমন কিছু নাই। পরিপাক দুই ধরনের, আন্তঃকোষীয় পরিপাক আর বহিঃকোষীয় পরিপাক। তার মধ্যে অ্যান্সার আছে।
আন্তঃকোষীয় মানে কি, এগুলো পরিপাকটা হবে কোষের মধ্যে, বহিঃকোষীয় পরিপাক কি কোষের বাইরে হবে, ঠিক আছে। বহিঃকোষীয় পরিপাকে সাহায্য করে বিভিন্ন ফ্লাজেলা ওগুলো দেখো পেপসিন এনজাইম নিঃসৃত হয়, প্রোটিনকে পলিপেপটাইডে পরিণত করে, এগুলা জুওলজি 3 নম্বর অধ্যায়ে আসে, এখানে তত কম আসে না। ক্ষণপদীয় কোষগুলো ক্ষণপদ বের করে ওটাকে খাওয়া শুরু করে দেয়, আমরা একটু দেখবো। দেখো ট্রিপসিন, তারপরে অ্যামাইলেজ, এই এনজাইমগুলো এই অধ্যায়ে একটু পড়বা, কিন্তু এই অধ্যায়ের জন্য আসলে না। এরপরে দেখো হাইড্রাস চলন, এই চলন থেকে প্রশ্ন অ্যাডমিশনে আসবেই, ঠিক আছে, এই খুবই ইম্পর্টেন্ট এটা হাইড্রাস চলন। তো হাইড্রাস চলন শুরুতে আসে, হাইড্রাস চলন কয় প্রকার, এর আগে ছিল 8 প্রকার, পরে হলো 9 প্রকার, আর যত এডিশন আসছে চলনের সংখ্যা বাড়তেই আছে। এখন কি, এই যে ডুবাকেও চলন বলে, অনেকে বইয়ে ডুবাকে চলন বলে নাই, ঠিক আছে, ক্লিয়ার আসে না? হ্যাঁ, এই যে 9টা চলন দিয়ে রাখছে, আগে ডুবা ছিল না। তো যাই হোক, তোমাদের বই থেকে ডুবা অ্যাড করেছে। তো এখানে আমরা দেখি, তো 1 নম্বর হচ্ছে কি লুপিং, ঠিক আছে, লতে লুপিং, লতে লম্বা দূরত্ব, এটা যেন না ভুল হয়। লম্বা দূরত্ব অতিক্রমের জন্য কোন চলনের আশ্রয় নেই? লুপিং। লুপিং এর বাংলা কি? হামাগুড়ি নামে আরেকটা চলন আছে, এখানে ছেলেবেলে কনফিউশন হয়ে যায়, তো এখন এইটার কনফিউশন দূর করে ফেলতে হবে। লতে লুপিং, লতে লম্বা দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রা এই চলনের আশ্রয় নেয়, এটাকে অপর বলা হয় হামাগুড়ি বলা হয়, ঠিক আছে। তারপরে দেখো এটার আরো কি কি নাম আছে, এটা জোকা চলন, তারপরে শুয়োপোকার মতো চলন, ঠিক আছে। তারপরে একবার লুপ তৈরি হলে তার দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব, দাগানোই আছে, আমি দাগাচ্ছি না, তার দেহের দৈর্ঘ্যের অর্ধেক দূরত্ব অতিক্রম করবে। তাহলে একবার লুপিং হলে দেহের দৈর্ঘ্যে কত দূরত্ব অতিক্রম করে? লুপিং। তাহলে দেখো শুরুতে এমন থাকে, এই কর্ষিকার সাহায্যে মাটিকে আঁকড়ে ধরবে, এরপর এই পাদশক্তিকে উন্মুক্ত করে এখানে নিয়ে আসবে, কাছে নিয়ে আসবে, এরপরে আবার সোজা হয়ে দাঁড়াবে। তাহলে একবার লুপিং করলে এর দেহের অর্ধেক দূরত্ব অতিক্রম করে। এগুলো খুবই সহজ, একবার পড়বা। তারপরে দেখো সামারসল্টিং, নট সামারসল্টিং, অনেকে সামারসল্টিং কয়, কে রে ভাই? সামারসল্টিং না, এটা হচ্ছে সামারসল্টিং, ঠিক আছে। সামারসল্টিং এর মানে হচ্ছে ডিগবাজি, তাহলে ডিগবাজি দিয়ে দ্রুত চলন হয়, এটা স্বল্প দূরত্বে, শতে সামারসল্টিং, শতে স্বল্প দূরত্ব অতিক্রমের জন্য হাইড্রা এই পদ্ধতি অনুসরণ করে। তো ভাই দ্রুত যাবে আবার স্বল্প দূরত্ব যাবে, আমরা যখন ছোট ছোট দৌড় হয় দেখবে 100 মিটার 200 মিটার দৌড়, এটা যত দ্রুত যাওয়ার চেষ্টা করি, আর যদি অনেক ম্যারাথন দৌড় হয় তাহলে একটু গতি কম থাকে। তাহলে ম্যারাথন দৌড় দূরে গেলে যাবে লুপিং এর সাহায্যে, লম্বা দূরত্ব লুপিং, স্বল্প দূরত্ব সামারসল্টিং, ওকে, এটা যেন না ভুল হয়। আর একবার সামারসল্টিং হলে দেখো এটা ডিগবাজির মাধ্যমে চলন হয়, এটাকে ডিগবাজি চলনও বলা যায়। একবার সামারসল্টিং হলে দেখো 2টা লুপ তৈরি হয়, তার দেহের দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করবে, এটা ধরো হাইড্রা, ঠিক আছে। কলম দেখো, এদিকে একবার সামারসল্টিং করলো, এদিকে করলো, টোটাল দূরত্ব মাপলে দেহের দৈর্ঘ্যের দ্বিগুণ দূরত্ব অতিক্রম করছে এমন দেখায়, ওকে। অ্যামিবয়েড চলন, এগুলো একটু পড়বা, অ্যামিবার মতো যে চলন করে অ্যামিবয়েড চলন, ওকে। ভাষা, তার কি করে, হাইড্রা নিম্নমুখী হয়ে ভাসে, বুদবুদ তৈরি করে, বুদবুদ থেকে ভাসতে পারে, এগুলো সহজ, এগুলো না পড়াই। দেখো সাঁতার কাটতে পারে, কর্ষিয়াগুলোকে হাতের মতো ইউজ করে সাঁতার কাটতে পারে। দেখো হ্যাসরানো বা ক্রলিং, ঠিক আছে। হাইড্রা কর্ষিকার সাহায্যে কোনো বস্তুকে আটকে ধরে, পরে চাকতে বিমুক্ত করে কি হয়, কর্ষিকা দেখো গাছে ওঠে, আমরা গাছে উঠে কিভাবে ধরি, তারপরে ওঠে না। হাইড্রা কোন প্রক্রিয়ায় আরোহণ অবরোহণ সম্পন্ন করে? আরোহণ অবরোহণ, দেখো এই যে আরোহণ অবরোহণ সম্পন্ন করে, এই হচ্ছে হ্যাসরানো বা ক্রলিং প্রক্রিয়ায়, ওকে। এরপরে হাঁটা, এটা উল্টা ভাবে ধীর গতিতে হাঁটতে পারে, ওকে। এখানে আরেকটা প্রশ্ন আছে, কোন চলনে হাইড্রা পাদশক্তির উপরে, দেখো তার দেহের ভার পাদশক্তির উপর না রেখে কর্ষিকার উপরে এবং কর্ষিকাকে পায়ের মতো ব্যবহার করে উল্টাভাবে ধীর হয়ে চলতে পারে। যদি উল্টাভাবে ধীর হয়ে চলে তাহলে সেটা হবে হাঁটা। আর যদি বলা হয় যে কোন চলনে কর্ষিকার উপর ভর করে উল্টাভাবে দাঁড়িয়ে থাকে, যদি বলে উল্টাভাবে দাঁড়িয়ে থাকে তাহলে সেটা সামারসল্টিং। এখানে প্রশ্নটা ছেলেবেলে ভুল করে, যদি কর্ষিকার উপর ভর করে উল্টাভাবে দাঁড়িয়ে থাকে যদি বলে তাহলে সেটা হবে সামারসল্টিং।
আর এমনই থাকবে, এটা কুৎসিকার সাহায্যে যদি চলাফেরা করে তাহলে সেটাই হচ্ছে দেখো হাঁটা। তারপরে সংকোচন প্রসারণ এগুলা পড়বা। ডুবিং অনিচ্ছাকৃত চলন, কোনটি হাইডার? অনিচ্ছাকৃত চলন, এটা ডুবা, যখন হাইডার ডুবে যায়, ঠিক আছে ওইটা। এরপরে দেখো লুপিং বা হামাগুড়ির চলন এবং সামারসল্টিং চলনের মধ্যে পার্থক্য। এই পার্থক্যটা একটু ইম্পর্টেন্ট, একবার রিডিং পড়ে নিও। দেখো এটার প্রথমটাই ছেলেবেলে ভুল করে। হাইডার বিশেষ চলন পদ্ধতি কোনটা? লুপিং বা হামাগুড়ি। হাইডার সাধারণ চলন পদ্ধতি কোনটা? সতেজ সাধারণ, সতেজ সামারসল্টিং, সতেজ স্বল্প দূরত্ব, সব স দিয়ে, ঠিক আছে। এটা দ্রুত কথন, এটা হচ্ছে এটা ধীর গতিতে এটা যাবে। তো এখানে একবার পড়বা এটা। শ্বসন, এপিডার্মিস গ্যাস্ট্রোডার্মিসের কোষের সাহায্যে শ্বসন হয়। রেচন, উত্তেজিততা। আচ্ছা, হাইডা কি ফিলিংস পাই? ঠিক আছে, তোমার যেমন ফিলিংস আছে ওরও ফিলিংস আছে। ওই স্পর্শ করলে বুঝতে পারবে। আলো, এরা আলো পছন্দ করবে। তাপমাত্রা কত? 20 ডিগ্রি সেলসিয়াস। বেশি ঠান্ডাও না গরমও না, এটা 20 ডিগ্রি সেলসিয়াস পছন্দ করে। তোমার ক্ষুধা লাগে, ওরও ক্ষুধা লাগে। এরা বিদ্যুৎ দিলে এরা কোন দিকে বেঁকে যায়? অ্যানোডের দিকে বেঁকে যায়, অ্যানোডের দিকে বেঁকে যায়। এটা বারবার আসে, অ্যানোডের দিকে এরা বেঁকে যায়। তোমার বডিতে যেমন নার্ভাস সিস্টেম আছে, নার্ভ আছে, ওর বডিতে এমন নার্ভ আছে। তো নার্ভ এর একবার পড়বা, এখান থেকে ওইভাবে প্রশ্ন আসে না। ওকে, আচ্ছা। এরপরে আইটার জনন থেকে প্রশ্ন আছে। জনন কখন হয়, কোন ঋতুতে হয়, অজনজনন কখন হবে, কোন ঋতুতে হবে, এটা আসে। ঠিক আছে, দেখো তাহলে হাইডা এমন একটা প্রাণী যেটা যৌনজনন অযৌনজনন উভয় প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করে। আমরা প্রাণী, আমরা কি যৌনজনন অযৌনন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করতে পারি? আমরা শুধু যৌনজনন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি করতে পারি, অযৌনজনন প্রক্রিয়ায় বংশবৃদ্ধি হবে সম্ভব না। ঠিক আছে, অযৌনজনন যেখানে গ্যামেট উৎপাদন ছাড়াই, দেখো গ্যামেট উৎপাদন ছাড়াই যে জনন সম্পাদিত হয়, হাইডা দুভাবে অযৌনজনন সম্পন্ন করে। এক হচ্ছে মুকুলোদ্গম, গ্রীষ্মকালে যখন পর্যাপ্ত খাবার পাওয়া যায়। ওকে, এখানে আরেকটা কথা বলছে যে গ্রীষ্মকালে, স্পেশালি গ্রীষ্মকালে বেশি ঘটে, কিন্তু মুকুলোদ্গম এটা সবসময় হতে পারে বছরের সব ঋতুতে। যদি তোমার অপশনে গ্রীষ্মকাল থাকে গ্রীষ্মকাল মারবা, যদি সব ঋতু বলে সব ঋতুও মারতে পারো, সমস্যা নাই। ওকে, এরপরে এখানে আছে মুকুল সৃষ্টে মাতৃহাতা থেকে পৃথক হতে স্বাধীন জীবনযাপন করতে এর সময় লাগে 3 সপ্তাহ। দিন হিসেবে আসতে পারে 21 দিন। বিভাজন, এটা দৈবাত কারণে সংঘটিত হবে। বিভাজন বলতে কি বোঝায়? হাইডার স্বাভাবিক মৃত্যু নাই, হাইডাকে তুমি কেটে ফেললা মাঝখান থেকে সুন্দর করে কেটে ফেললা, একটা হাইডা থেকে 2টা হাইডা হয়ে যাবে। ঠিক আছে, যতটা খণ্ড করবা ওটা মরবে না, ততটা খণ্ড হয়ে যায়। ওকে, বিভাজন 2 প্রকার, দৈর্ঘ্য বরাবর কাটলে অনুদৈর্ঘ্য বিভাজন, প্রস্থ বরাবর কাটলে অনুপ্রস্থ বিভাজন। ওকে, হাইডার যৌনজনন বা সেক্সুয়াল রিপ্রোডাকশন। দেখো যে হাইডা একলিঙ্গ উভলিঙ্গ। একলিঙ্গ পুরুষের শুধু শুক্রাণু তৈরি হচ্ছে, স্ত্রীলিঙ্গ শুধু ডিম্বাশয় থেকে ডিম্বাণু তৈরি হচ্ছে। উভলিঙ্গ যারা, উপরের দিকে শুক্রাশয়, নিচের দিকে ডিম্বাশয় তৈরি হচ্ছে। ওকে, দেখো হাইডার অধিকাংশ হাইডা একলিঙ্গ। অধিকাংশ হাইডা কয় লিঙ্গ বলো? একলিঙ্গ। কিছু প্রজাতি আছে উভলিঙ্গ, এরা একলিঙ্গ উভলিঙ্গ হলেও এরা পরনিষেক প্রক্রিয়ায় জনন সম্পন্ন করে। কথা হলো ভাই কেন যে এদের উভলিঙ্গ, এদের কেন স্বনিষেক হবে না? কারণ দেখো এই শুক্রাশয় ডিম্বাশয় এক সময় পরিপক্ক হয় না। যখন শুক্রাশয় হচ্ছে তখন দেখা যাচ্ছে ডিম্বাশয় নাই, ডিম্বাশয় কেবল হচ্ছে, শুরু হচ্ছে। যখন ডিম্বাশয় তৈরি হয়ে গেছে তখন শুক্রাশয় আগে তৈরি হয়ে গেছিল, শুক্রাশয় নাই। ফলে কি হয়? এদেরও পরনিষেক হয়। খুবই ইম্পর্টেন্ট। কি নিষেক হবে বলো? পরনিষেক হবে, স্বনিষেক হয় না। হাইডার স্বনিষেক ঘটে না, হাইডার স্বনিষেক ঘটে না। খুবই খুবই ইম্পর্টেন্ট, হাইডার স্বনিষেক ঘটে না। এরপরে দেখো গ্যামেট, আমরা এখানে একটা ছক আছে, ওই ছকটা একটু দেখবো। গ্যামেট 2 প্রকার, এটা শুক্রাণু তৈরি হওয়াকে বলা হয় স্পারমাটোজেনেসিস, ডিম্বাণু তৈরি হওয়াকে বলা হয় ওজেনেসিস, ইত্যাদি ইত্যাদি। তো এইগুলো থেকে আমরা পড়বো না, আমরা একটা ছক পড়লে মোটামুটি ওইটা হয়ে যায়। ওকে, তো আমাদের একটা ছক আছে, ওই ছকটা একটু দেখাই। দেখো এটা পড়লে মোটামুটি একটা আইডিয়া চলে আসে যে স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় স্পার্ম বা শুক্রাণু তৈরি হবে, ওজেনেসিস প্রক্রিয়ায় ডিম্বাণু তৈরি হবে। তো কিভাবে দেখো? ওকে, স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায়, ওকে,
স্পারমাটোজেনেসিস প্রক্রিয়ায় ইন্টারস্টিশিয়াল কোষ, হাইড্রার বডিতে যে ইন্টারস্টিশিয়াল কোষ আছে, ইন্টারস্টিশিয়াল কোষ থেকে শুক্রাণু মাতৃকোষ, আর ওজেনেসিসের বেলায় ডিম্বাণু মাতৃকোষ। তাহলে ওজেনেসিসের বেলায় কি তৈরি হবে বলো? ডিম্বাণু মাতৃকোষ। তাহলে এখানে ইন্টারস্টিশিয়াল কোষ এটা রূপান্তরিত হয়ে ওজেনেসিসের বেলায় ডিম্বাণু মাতৃকোষ, এখানে শুক্রাণু মাতৃকোষ তৈরি করে। পরে স্পারমাটোগোনিয়া, এটা হবে উওগোনিয়া। পরে স্পারমাটোসাইট, ওইটাও হবে উওসাইট। মিল আছে, বুঝলা? এখানে কোথায় মিওসিস বিভাজন ঘটছে দেখো, স্পারমাটোসাইটে মিওসিস বিভাজন ঘটে। স্পারমাটিড, এটা হচ্ছে উওটিড। উওটিড রূপান্তরিত হয়ে হয় ডিম্বাণু, আর স্পারমাটিড রূপান্তরিত হয় শুক্রাণু। এই শুক্রাণু ডিম্বাণু মিলনকে কি বলা হয়? নিষেক। নিষেকের পর জাইগোট গঠিত হয়। জাইগোট একটা কোষ গুচ্ছে পরিণত হয়, যাকে বলা হয় মরুলা। মরুলার কোষগুলো নির্দিষ্ট একটা স্তরে এমন সজ্জিত হয়ে যায় যাকে বলা হয় ব্লাস্টুলা। ব্লাস্টুলার কোষগুলো এদের দ্বিস্তরে সজ্জিত হয়ে যায়। এটা যেহেতু দুইটা স্তর, তিনটা স্তর না। অন্যান্য প্রাণীর তিনটা স্তর থাকে গ্যাস্ট্রোলাই, এদের থাকবে দুইটা স্তর। এরপরে অপত্য হাইড্রাকে বলা হয় হাইড্রুলা। তারপরে হচ্ছে হাইড্রা তৈরি হয়। তো হাইড্রার মোটামুটি জীবনচক্রে এটাই আর কি আসে। তো এগুলা একটু ভালো করে দেখবা, এগুলা আহামরি কঠিন না, একটু সহজ, রিভাইজ হয়ে গেল। তো এইগুলা ওপর থেকে দেখো, একটু দেখাই দিই। দেখো যে এই যে শুক্রাণু ডিম্বাণু, এই যে শুক্রাণু তৈরি হচ্ছে, এদের পর নিষেক হচ্ছে। শুক্রাণু তৈরি হচ্ছে, ডিম্বাণু এখানে নিষেক হচ্ছে। জাইগোট, জাইগোট থেকে কি তৈরি হয়? জাইগোট দেখো এই যে ক্লিভেজ হচ্ছে, ক্লিভেজ দশে ব্লাস্টুলা দশা, মাঝখানে গহ্বরকে বলা হয় ব্লাস্টোসিল, প্রতিটা কোষকে বলা হয় ব্লাস্টোমিয়ার। ওকে, তারপরে দেখো গ্যাস্ট্রুলা দশা। গ্যাস্ট্রুলা দশায় বাইরে একটা সিস্ট আবরণ আসে। এই সিস্ট আবরণ কি করে? প্রতিকূল অবস্থা থেকে একে রক্ষা করে। ওকে, তারপরে দেখো পরিণত গ্যাস্ট্রোলা, এই যে এখানে অ্যাক্টোডাম, এন্ডোডাম, মেসোগ্লিয়া, এটাও চলে আসছে। পরবর্তীতে যখন অনুকূল পরিবেশ আছে, সিস্ট আবরণ ভেদ করে হাইড্রোলা বের হয়, হাইড্রোলা থেকে পূর্ণাঙ্গ হাইড্রা তৈরি হয়ে যায়। ঠিক আছে, তো এইগুলো একবার পড়বা আর কি। তো এই শুক্রাণু ডিম্বাণু দেখো যদি নিষিক্তকরণ না করতে পারে 24 থেকে 48 ঘন্টা বা 1 থেকে 2 দিনের মধ্যে শুক্রাণু ডিম্বাণুগুলো নষ্ট হয়ে যায়। তো এগুলো লাগবে না, ওইভাবে পড়ালাম। ওকে, আচ্ছা। তারপরে পুনরুৎপত্তি ক্ষমতা। পুনরুৎপত্তি ক্ষমতা কি আবিষ্কার করে? আব্রাহাম ট্রেমলে আবিষ্কার করে। এখান থেকে তেমন কিছু থাকে না। তো এখানে দেখো একটা কালো একটা হাইড্রা আছে, এই হাইড্রাকে 3 ভাগে ভাগ করছে। 3 ভাগে ভাগ করে ছোট অংশ থেকে এই নতুন হাইড্রা তৈরি হচ্ছে। এখান থেকে একটা হাইড্রা, এখান থেকে 3টা হাইড্রা তৈরি হচ্ছে। এখানে মাথা মাঝখান দিয়ে কেটে দিছে, মাঝখান দিয়ে 2টা মাথা তৈরি হয়েছে। ঠিক আছে, তো হাইড্রা এর পুনরুৎপত্তি ক্ষমতা কি আবিষ্কার করে? আব্রাহাম ট্রেমলে। এটা পরীক্ষায় বারবার আসে, এগুলো একটু পড়বা। এবার দেখো হাইড্রা এর শ্রম বন্টন, এটা বোর্ড পরীক্ষাতেও আসে। শ্রম বন্টন আলাদাভাবে পড়ানো কিছু নাই। আমরা পড়েছি যে এপিডার্মিসে 7 ধরনের কোষ থাকে, গ্যাস্ট্রোডার্মিসে 5 ধরনের কোষ থাকে। কোন কোষের কাজ কি ওইগুলাই দিয়ে রাখছে। পেশি আবরণী কোষ এর কাজ, ইন্টারস্টিশিয়াল কোষ এর কাজ, নিউরোসাইট কোষ এর কাজ। এটা একদমই সহজ দেখো ভাইয়ারা। তো খুবই সহজ, এগুলা শুধু একবার পড়বা। ওকে, আচ্ছা। তো সর্বপ্রথম এমন দেখা যায় কোথায়? যে সর্বপ্রথম শ্রম বন্টন দেখা যায় এই নিডারিয়া পর্বের পানিতেই, হাইড্রাতেই পাওয়া যায়। ঠিক আছে, আচ্ছা। এর আগে যেহেতু পরিফেরা থাকে, পরিফেরাতে অত স্পেসিফিক দেখা যায় না। এখানে এটা দেখায় নাও যে প্রাণী রাজ্যে হাইড্রা অর্থাৎ নিডারিয়া পর্বের পানিতে সর্বপ্রথম কোষের গঠনমূলক বৈষম্য ও শ্রম বন্টন দেখা যায়। ঠিক আছে, যেটা বললাম ওইটাই বইয়ের লাস্টে দিয়ে রাখছে। এরপরে দেখো মিথজীবিতা, সিম্বায়োসিস ইন হাইড্রা। ঠিক আছে, আচ্ছা। দেখো সিম্বায়োসিস কাকে বলে? যখন দুইটা ভিন্ন প্রজাতির জীব একসাথে বসবাস করবে, কেউ কারো ক্ষতি করবে না, সবাই সবার উপকার করবে। ঠিক আছে, আমরা তো চাই মানুষের মধ্যে এই সম্পর্কটা থাকুক। ওকে, কিন্তু মানুষ নিজের অন্যের ক্ষতি করায় ব্যস্ত নিজের লাভের জন্য। যাই হোক, দিন শেষে নিজেরই ক্ষতি হয়। যাই হোক, আসি মিথজীবিতা, যখন দুইটা ভিন্ন প্রজাতির জীব একসাথে বসবাস করে, একে অপরের থেকে উপকৃত হয়, কেউ কারো দ্বারা ক্ষতিগ্রস্ত হয় না, তখন তাকে মিথজীবিতা বলে। এখানে দেখো একটা হাইড্রা দিয়ে রাখছে, সবুজ হাইড্রা। এর ভেতরে এককোষী শৈবাল বসবাস করে। শৈবালের নাম জু ক্লোরিলা শৈবাল। জু ক্লোরিলা, জু মানে প্রাণী, প্রাণীদেহের মধ্যে থাকে, আর ক্লোরিলা মানে ক্লোরোফিল যুক্ত। জু ক্লোরিলা শৈবাল এ থাকে হাইড্রার মধ্যে।
এটা তখন সবুজ দেখায়, ঠিক আছে। এটা এখান থেকে প্রশ্ন আসে যে দেখো শৈবাল কিভাবে উপকার পায় আর হাইড্রা কিভাবে উপকার পায়, ঠিক আছে। ওকে, তা আশ্রয় পাই এগুলো পড়বা। সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড ওইটা তোমার হচ্ছে কাঁচামাল কই থেকে পায়, হাইড্রা থেকে পাবে। খাদ্য উৎপাদন, হাইড্রা থেকে নাইট্রোজেন জাতীয় বর্জ্য পদার্থ হাইড্রা থেকে নিয়ে করে। তো আশা খা লিখে রাখো, ওইভাবে আসতে পারে। এরপর হাইড্রার প্রাপ্ত উপকার, হাইড্রা খাদ্য প্রাপ্তি পায়, শৈবাল থেকে খাবার নেয়, এগুলো সহজ। কার্বন ডাইঅক্সাইড শোষণ, বর্জ্য নিষ্কাশন, নিচের কোনটি হাইড্রার প্রাপ্ত উপকার নয়, এভাবে আসলো, ঠিক আছে। পরজীবিতা মিথজীবিতার মধ্যে পার্থক্য, আমি জাস্ট একটা কথা বলেছিলাম যে পরজীবিতা মনে রাখবা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্ক, খালি একজন অন্যজনের লস করে। ওই যে গার্লফ্রেন্ড কি করবে, বয়ফ্রেন্ডের এই ডে সেই ডে উপলক্ষে এই গিফট সেই গিফট, ওকে, কত টাকা পয়সা খরচ করাবে। আর মিথজীবিতা হচ্ছে ওয়াইফের মতো, ঠিক আছে, তোমার বউয়ের মতো। এটা উভয়ের সম্মিলিত প্রচেষ্টায় সংসার আগিয়ে যায়, ঠিক আছে। আচ্ছা, নিডারিয়া পরভুক্ত প্রাণী, হাইড্রা কেন নিডারিয়া পরভুক্ত প্রাণী, তুমি কেন মানুষ, তোমার বৈশিষ্ট্যগুলো সব মানুষের সাথে মিল আছে। এই হাইড্রার সব বৈশিষ্ট্যগুলো নিডারিয়ার সাথে মিল আছে, ওকে। আচ্ছা, এবার দেখো হাইড্রার প্র্যাকটিক্যাল, ওই যে শুক্রাশয় উপরের দিকে, শুক্রাশয় নিচের দিকে, ডিম্বাশয়, এইগুলো ওইভাবে ইম্পর্টেন্ট না। ব্যাস, আমাদের হাইড্রা শেষ। তো হাইড্রা শেষ করলাম ভাই, ঠিক আছে। তোমাদের যেটা দরকার, তোমরা কিভাবে ভাই এখন কিভাবে পড়াশোনা করব, এখন এটা ফোকাস করবা। একটা অধ্যায় মনে করো আমাদের ক্লাসগুলো করলা, একটা অধ্যায় তুমি একা একা পড়তে গেলে অনেক সময় লাগতো, কিন্তু এই ক্লাসগুলো করলে তোমার 1 ঘন্টার মধ্যে রিভাইজ হয়ে যাচ্ছে। এরপরে এই ক্লাসটা দেখার পরে তুমি প্রশ্ন সলভ করবা, ঠিক আছে। প্রশ্ন ব্যাংক কি, তোমার কাছে সবার কাছে প্রশ্ন ব্যাংক আছে, আমার এই প্রশ্নটাও দিয়ে দেওয়া হবে আমার কোচিং এর, ঠিক আছে। দেখো আমরা কিছু প্রশ্ন সলভ করবো হাইড্রা থেকে, হাইড্রা থেকে কিছু প্রশ্ন সলভ করব। তোমরা যদি এমনি বইটা পড়ে যাও, প্রশ্ন সলভ যদি না করো, তাহলে প্রশ্ন একটু ঘুরাই দিলে আর পারবা না, ঠিক আছে। তোমাকে যেহেতু পরীক্ষার হলে প্রশ্ন সলভ করতে হবে, তুমি এখন থেকে প্রশ্ন সলভ করার প্র্যাকটিস করো, ঠিক আছে। দেখো এখানে আমরা এই পাশে কিছু এমসিকিউ সলভ করাই। যে হিপনোটক্সিন, তোমরা কি দেখতে পাচ্ছ, একটু বড় করতে হবে না। আচ্ছা, দেখো হিপনোটক্সিন কোন ধরনের কোষে দেখা যায়, হিপনোটক্সিন কোন ধরনের কোষে দেখা যায়, দেখো নিডোসাইট কোষ, ওকে। নিচের কোনটি হাইড্রাতে থাকে না, হাইড্রাতে মেসোডাম থাকে না, ওকে। দেখো প্রশ্ন কিন্তু সব সহজ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নগুলো। নিডোব্লাস্ট বহন করে কোষিকাতে, মেসোগ্লিয়া পাওয়া যায় কোন প্রাণীতে, হাইড্রাতে। তারপরে হাইড্রা এর এপিডার্মিস কোনটি দেখা যায় না, হাইড্রা এর এপিডার্মিসে কোনটি দেখা যায় না, ঠিক আছে। ওই যে ফ্লেম সেল বা শিখা সেল, ওইগুলো দেখা যায় না। এভাবে প্রশ্নগুলা এখান থেকে সলভ করবা। তো আমি এটা দিয়ে দিব তোমাদের, এখান থেকে প্রশ্নগুলা বেশি বেশি সলভ করবা ইনশাআল্লাহ। এই প্রশ্নগুলো সলভ করলে এর বাইরে আসার সম্ভাবনা নাই, ঠিক আছে। এটা সলভ করবা প্লাস বই থেকে পড়বা, ওকে। আচ্ছা, হাইড্রা দেখো গ্যাস্ট্রোডার্মিসে থাকে না কোন কোষটা, নিডোসাইট কোষ গ্যাস্ট্রোডার্মিসে থাকবে না। এভাবে কিছু প্রশ্ন সলভ করা যায়, ওকে। হাইড্রার কতটি কোষিকা থাকে, ওকে, 5 থেকে 8টি বা 6 থেকে 10টি কোষিকা থাকে। তারপরে হাইড্রা দেখো কোন শ্রেণীর অন্তর্ভুক্ত, হাসান স্যারের বই থেকে বলছে হাইড্রোজোয়া শ্রেণীর অন্তর্ভুক্ত, ওকে। তারপরে দেখো একটু আগে যেটা পড়লাম, দুটা ভিন্ন প্রজাতির জীব পারস্পরিক সহাবস্থানের ফলে যখন উভয় উপকৃত হয় তখন তাকে কি বলা হয়, মিথজীবিতা। তো এটা ছেলেবেলা অনেক কনফিউশন হয়, মিথজীবিতা না, এটা মিথজীবিতা, ঠিক আছে। হাইড্রার দ্রুত চলন প্রক্রিয়ার নাম কি, ছেলেবেলা কনফিউশন পড়ে যায়। দ্রুত চলন, ভাই সমার সল্টিং তো দেয়নি, কিন্তু দিয়েছে কে, ডিগবাজি। সমার সল্টিং এর অপর নাম কি বলো, ডিগবাজি, ওকে। তারপরে আমার প্রতিষ্ঠানের এই এমসিকিউ গুলো তোমাদের দিয়ে দেওয়া হবে, তো তোমরা এখান থেকে অবশ্যই এমসিকিউ গুলো সলভ করবা, অথবা তোমাদের কাছে প্রশ্ন ব্যাংক যার যার যেখানে আছে এই প্রশ্ন ব্যাংক গুলো সলভ করবা অবশ্যই, ওকে। এখানে দেখো অন্যান্য বইয়ের এক্সট্রা ইনফরমেশন গুলো, মাজেদা ম্যামের অন্যান্য ইনফরমেশন গুলো এখানে দিয়ে দেওয়া আছে, ওকে। তো আমি একটা ভিডিও তোমাদের দেখাবো, ভিডিওটা দেখালে তোমাদের হাইড্রা সম্পর্কে আরো ডিটেলস একটা ক্লিয়ার আসবে, ওকে। আচ্ছা।
দেখো এই যে হাইড্রা গ্রিক রূপকথার হাইড্রার সাথে এই হাইড্রারও কি একটু মিল আছে, ঠিক আছে। আচ্ছা, তো অ্যান্টনি ভ্যান লিয়েনহুক এটা সম্পর্কে বলে, আমি জাস্ট তোমাদের দেখো হাইড্রা পুনরুৎপত্তি ক্ষমতা একটু তোমাদের একটু দেখাই। নর্মালি এটা উল্টাভাবে এভাবে ঝুলে থাকে, দেখো এটাকে কাটলে মাঝখান দিয়ে কাটলে একটা থেকে দুইটা, দুইটা থেকে চারটা। নর্মালি এর হাইড্রার মৃত্যু নাই, ঠিক আছে, নর্মালি হাইড্রার মৃত্যু হয় না। এভাবে কাটলে অনুদৈর্ঘ্য বা অনুপ্রস্থ ভাবে কাটলেও এভাবে হাইড্রার মৃত্যু হয় না। আচ্ছা, তো দেখো এইটাই হাইড্রা অনেক কিছু বলছে, এখানে কি কি থাকে। এটা হাইড্রার হাইপোস্টোম বা হাইড্রার মুখ, ঠিক আছে, হাইড্রার হাইপোস্টোম বা মুখ এটা। আচ্ছা, তাহলে এখানে দেখতে পাচ্ছ ওই যে মাঝখানে মেসোগ্লিয়া, এটা এপিডার্মিস, ভেতরেরটা হচ্ছে গ্যাস্ট্রোডার্মিস বা অ্যান্ডোডার্ম। ওকে, ভিডিওটা অনেক বড়, আমি একটু টেনে টেনে দেখাই যেন তোমাদের একটু সুবিধা হয়। ওকে, হ্যাঁ, ভিডিওটা দেখলে তোমাদের একটু তাও আইডিয়া চলে আসে। হ্যাঁ, এখানে নার্ভ সেল আছে, ওইটা একটু বোঝাচ্ছে। দেখো এটা একটু বোঝার মতো আছে। হাইড্রার কোষিকায় এই যে নিডোসাইড কোষগুলো থাকে, নিডোসাইড কোষগুলো বা নেমাটোসিস্ট বলা হয়, ঠিক আছে, নিডোসাইড কোষ। ওকে, আচ্ছা, নিডোসাইড কোষগুলো দেখো, এই যে নিডোসাইড কোষ, নিডারিয়া পর্বের প্রাণী। ওকে, তো ভিডিওটা দেখাচ্ছি তোমাদের জন্য। এটা দেখো এই যে শিকারের বডিতে কিভাবে বিষ প্রয়োগ করে। ওকে, এই যে বাস্তব ছবি, এটা বাস্তব ভিডিও শিকারের বডিতে। তো এই হিপনোটক্সিন বিষ প্রয়োগের ফলে শিকার আসলে নিস্তেজ হয়ে যায় এবং ফাইনালি ওটাকে গিলে খেয়ে ফেলে, ঠিক আছে। আচ্ছা, তো দেখো কিভাবে খাচ্ছে, এই যে এটাই সেই ড্যাফনিয়া কুকুলাটা, সাইক্লপস ভিরিডিস বা ড্যাফনিয়া কুকুলাটা ওর বডিতে বিষটা দিয়ে দিল। এবার ওই বিষাক্ত ওই হিপনোটাইজড হয়ে যায়, হিপনোটাইজড হয়ে যাওয়ার পরে ওটাকে সুন্দর করে এই যে গিলে খেয়ে নিচ্ছে, সুন্দর করে গিলে খেয়ে নিচ্ছে, ঠিক আছে। আচ্ছা, দেখো সুন্দর করে গিলে খেয়ে নিচ্ছে, এটা মাংসাশী। লাস্টে যেটা দেখাবো সেটা হচ্ছে দেখো এই যে হাইড্রার মিথজীবিতা। ওকে, সবুজ হাইড্রা, আর এই যে দেখো সবুজ হাইড্রা আর ক্লোরোহাইড্রা ভিরিডিসিমা, এই শৈবালটা এর বডির ভিতরে এভাবে অবস্থান করে, একে অন্যের উপকার করে, ঠিক আছে। আচ্ছা, তো এটাই হচ্ছে হাইড্রার শেষ। তো হাইড্রার মোটামুটি এ পর্যন্তই শেষ, ঠিক আছে। আচ্ছা, তো তোমরা আমি যেটা বললাম যে হাইড্রার প্রশ্নগুলো বেশি বেশি সলভ করবা, তাহলেই হবে, ঠিক আছে। আচ্ছা, তোমাদের কোনো কোশ্চেন থাকলে অবশ্যই বলো, তাহলে ভাই এই টপিকটা একটু সমস্যা, তাহলে ওই টপিকটা ক্লিয়ার করে দিই। হ্যাঁ, ভিডিওটা আমি একাডেমিক ক্লাসে আরো ভালোভাবে দেখাই। তো ভিডিওটা দেখলে মানে হাইড্রা সম্পর্কে অনেক কিছু পড়ছো, কিন্তু এইটা দেখলে মোটামুটি ডিটেলস একটা আইডিয়া চলে আসে, ঠিক আছে। আচ্ছা।